আসসালামু আলাইকুম। সবাই আজকের লাইভে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনারা প্লিজ কে কোথা থেকে দেখছেন বা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান, এবং ফেসবুক থেকে দেখতেছেন না ইউটিউব থেকে দেখতেছেন সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানান। আমাদের আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো কেস টেকিং ও ঔষধ নির্বাচন করার কৌশল। অর্থাৎ আমরা রুগী দেখার কৌশল শেখাবো এবং প্র্যাকটিস করার গাইডলাইনও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানান। আপনারা যারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান আমাকে দেখা যাচ্ছে কিনা, এবং আমার ভয়েস এবং আমার মুভমেন্ট ঠিক মতো আপনারা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমাকে দেখতে পাচ্ছেন? সম্ভবত দেখতে পাচ্ছেন। কমেন্ট করে জানান প্লিজ। হ্যাঁ, কমেন্ট করে জানিয়েছেন, দেখা যাচ্ছে। তাহলে শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কেস টেকিং। আর কেস টেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কেস টেকিং এমন একটি সাবজেক্ট যেটার মাধ্যমে আমরা রুগীদের অর্থাৎ একজন ডাক্তার হিসেবে শেষ জায়গাটা, অর্থাৎ আমরা সারা বছর বা 5 বছর যত লেখাপড়া করলাম সেই লেখাপড়াটা কেস টেকিং এর মাধ্যমে এবং ঔষধ অ্যাপ্লাইয়ের মাধ্যমে কেস টেকিং করে কমপ্লিট, তারপর ঔষধ নির্বাচন করে রোগীকে ঔষধ প্রয়োগের মাধ্যমে সমস্ত বিদ্যার অ্যাপ্লাই করব আমরা। তো এই জন্য কেস টেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো কেস টেকিং এ আমাদের এবারের আলোচ্য সাবজেক্ট হলো লেখাপড়া ও বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ সংক্রান্ত কেস টেকিং ও ঔষধ নির্বাচন কৌশল। তো লেখাপড়া, আবার বলতেছি, পড়ালেখা ও বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ সংক্রান্ত কেস টেকিং ও ঔষধ নির্বাচন কৌশল। এই বিষয়টাকে আমরা যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করি, যে একটা বাচ্চা হতে পারে বা বড় মানুষও হতে পারে, যে সে লেখাপড়া করছে কিনা এই বিষয়টা, এবং তার বুদ্ধি আর বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপটা কিরকম এই বিষয়টা মেজারমেন্ট করতে হলে আমরা রোগীকে নিম্নোক্ত 5টি প্রশ্ন করব। 1, পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন। এটা যদি রোগীকে প্রশ্ন করার আগে অবশ্যই আমাদের মধ্যে সেই দক্ষতা থাকতে হবে। আমি তো একটা গাইডলাইন দিয়েছি এখানে। সেই গাইডলাইন অনুসারে আপনি আমি রোগীকে কিন্তু প্রশ্ন করতে পারি এভাবে, যে রোগী তার বাচ্চাকে নিয়ে এসেছে, বা রোগী হলো বাচ্চা, শিশু বাচ্চা, এখন তার মাকে, তার বাবাকে বা তার অভিভাবককে প্রশ্ন করব যে আপনার বাচ্চাটা পড়ালেখা ও হিসাব নিকাশের ক্ষেত্রে আপনার বাচ্চার দক্ষতা কিরকম। প্রশ্নটা কিন্তু এভাবে করব। আমরা বইয়ে যে ভাষায় লেখা আছে সে ভাষায় যে আমাকে প্রশ্ন করতে হবে তা না। এখানে নিজের অবস্থা, পরিবেশ, কথা বলার ধরন, নিজের একটা দক্ষতা এখানে থাকতে হবে।
তারপর ডাক্তার আরেকটা প্রশ্ন করবেন, সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন? প্রত্যেকটা বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমি প্রশ্নগুলো আপনাদেরকে শেখাচ্ছি। যে কোনো একজন পেশেন্ট সম্পর্কে আপনি জানতে পারলেন তার বুদ্ধি একটু কম, তখন আপনি এইভাবে প্রশ্ন করবেন, পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন? একটা প্রশ্ন করা হলো। এই প্রশ্নের সম্ভাব্য উত্তর কি, উত্তর পাবেন, উত্তরের এগেইনস্টে কি রুব্রিক হবে, কি ঔষধ হবে, সবই আমি ইনশাআল্লাহ আজকে শেখানোর চেষ্টা করব। দ্বিতীয় আরেকটা প্রশ্ন এমন হতে পারে যে আমরা তো সময়, টাইম, যে এখন বিকাল, সম্ভবত বিকাল 4টা হবে, এই যে সময়টা আমি বললাম, এই যে এখন এই টাইমটা সম্ভবত 10টা হবে। যে সময়ের যে একটা সময় জ্ঞান, তারপর স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন? আরেকটা প্রশ্ন আমরা করতে পারি, কাউকে শনাক্ত করা, ফেস মনে রাখা বা পরিচয় মনে রাখার দক্ষতা কেমন? কোনো বিষয়ে ভাবনা, চিন্তা, গবেষণা সংক্রান্ত দক্ষতা কেমন? ধ্যান, অন্তর্দর্শন বা অন্যের মনোভাব বুঝার দক্ষতা কেমন? এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের ভিতর দিয়ে আমরা রোগীর পড়ালেখা ও বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ সংক্রান্ত কেস টেকিং করব। এই কেস টেকিং এর মধ্যে আপনারা কি পাবেন, বা আমাদের এই ক্লাসের মধ্যে আপনারা কি পাবেন? আমাদের এই ক্লাসের মধ্যে আপনারা পাবেন যে এই যে প্রশ্ন 5টা করা হলো, এই প্রশ্নের এগেইনস্টে রোগীর কাছ থেকে সম্ভাব্য কি উত্তর আসতে পারে, এটা আপনারা পাবেন। এই উত্তরের জন্য ঔষধ নির্বাচনের যে রুব্রিক, সেই রুব্রিকটা কি হতে পারে সেই বিষয়টাও আপনারা পাবেন। এবং ক্লাসের শেষের দিকে আমরা কিছু ঔষধও দেখাবো। আর সবচেয়ে বড় বিষয় হলো, এটা নিয়ে আমরা একটা ই বুক করতেছি, সম্ভবত আগামী সপ্তাহে আপনাদেরকে ই বুকটা দেখাতে পারবো। তো সেখানে প্রত্যেকটা রুব্রিক এবং রুব্রিকের এগেইনস্টে ঔষধগুলো দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তারপর আসা যাক, রোগী যদি পড়তে কষ্ট, এই সাবজেক্টের উপরে, অর্থাৎ আমরা রোগীকে প্রশ্ন করেছিলাম, প্রথম একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনাটা শেষ করি, সেটা হলো যে পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন? আমরা রোগীকে প্রশ্ন করলাম বা রোগীর অভিভাবককে প্রশ্ন করলাম। রোগীর অভিভাবকের পক্ষ থেকে যে উত্তরগুলো হতে পারে, উত্তরগুলো হলো এরকম, পড়ার সময় অন্য মনস্ক থাকে, পড়ার সময় উৎকণ্ঠা তৈরি হয়, পড়ার উৎকণ্ঠার কারণে পড়তে পারে না, পড়ার সময় মনোযোগ দিতে কষ্ট, পড়ার সময় উত্তেজিত হয়ে পড়ে, পড়ার সময় খিটখিটে হয়ে পড়ে বা রাগারাগি করে, পড়ার সময় ভুল করে ফেলে, অর্থাৎ ভুল পড়ে। আরো কিছু প্রশ্নের উত্তর হতে পারে, রোগীদের পক্ষ থেকে উত্তর হতে পারে এরকম, পড়ার কারণে মানসিক অবসাদ তৈরি হয়, পড়লে রোগ লক্ষণ বৃদ্ধি হয়, পড়ার প্রতি অনীহা বা পড়তে চায় না, পড়তে কষ্ট, পড়তে অক্ষম, এবং পড়ে কিছু উপলব্ধি করতে পারে না, পড়ার সময় অস্থিরতা। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে আজকের বিষয়টা আপনাদের নিকট বোঝানোর চেষ্টা করব। পড়ার পরে লেখার বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপর হিসাব নিকাশের বিষয়টাও আপনাদের নিকট আলোচনা করব। পড়তে কষ্ট বা রিডিং ডিফিকাল্ট, এই ব্যাপারে যে উত্তরগুলো আসতে পারে রোগীদের পক্ষ থেকে, আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে পড়ার সময় অন্য মনস্ক থাকে। এই যে পড়ার সময় অন্য মনস্ক থাকার যে ব্যাপারটা, এই বিষয়টার জন্য আমরা কি করব, কি করতে পারি? আমরা যে কোনো রেপার্টরির মাইন্ড অধ্যায়ে যাব। মাইন্ড অধ্যায়ের মধ্যে অ্যাবসেন্ট মাইন্ডেড রিডিং হোয়াইল, এই সিমটমটা খুঁজে বের করব। কিভাবে খুঁজে বের করব? আমাদের যে রেপার্টরি বই আছে, রেপার্টরি বইয়ের প্রথম মাইন্ড অধ্যায়ে যাব। মাইন্ড অধ্যায়ে গিয়ে ডিকশনারি থেকে যেভাবে আমরা বের করি কোনো শব্দ,
বের করি এবং তার অর্থ বের করি, সেরকম ভাবে এ বি দিয়ে যেখানে পাবেন আপনি সেখানে ডিকশনারির মতো যাবেন, অ্যাবসেন্ট মাইন্ডেড খুঁজে বের করবেন। অ্যাবসেন্ট মাইন্ডেড খুঁজে বের করে তারপরে আবার আরেকটা ডিকশনারির মতো সেখানে আর এর দিকে যাবেন, যেখানে আর রিডিং হোয়াইল, সেখানে গিয়ে আপনি কিন্তু তার ঔষধগুলো দেখতে পারবেন। এবং যদি আপনার কাছে সফটওয়্যার থাকে রেপার্টরাইজেশন করতে পারবেন। সফটওয়্যার না থাকলে বই দিয়ে আপনি হাতে কলমে লিখে লিখে রেপার্টরাইজেশন করতে পারবেন। দ্বিতীয় যেই উত্তরটা রোগীদের কাছ থেকে আসে সেটা হলো উৎকণ্ঠার কারণে পড়তে পারে না। উৎকণ্ঠার কারণে কি পড়তে পারে না? কিসের উৎকণ্ঠা? উৎকণ্ঠা হলো ধরুন কোনো একটা বিষয়ে তার মনে উৎকণ্ঠা হয়েছে যে আগামীকাল তার পরীক্ষা। তো পরীক্ষা নিয়ে তার মধ্যে একটা উৎকণ্ঠা যে আমি ঠিক মতো পরীক্ষা দিতে পারবো তো, পরীক্ষায় আমার সাবজেক্টটা কমন পড়বে তো। তো এই যে সে উৎকণ্ঠা, তার ভিতরে যে উৎকণ্ঠাটা তৈরি হয়েছে, এই উৎকণ্ঠা অবস্থায় সে পড়তে পারে না, তার পড়া মুখ দিয়ে আসে না, তার ভিতর থেকে তৈরি হয় না। এইটা একটা সাবজেক্ট হতে পারে। হ্যাঁ, এইটার রুব্রিক কি হবে? রুব্রিক হবে মাইন্ড অধ্যায়ে যাব, অ্যাংজাইটিতে যাব। হ্যাঁ, অর্থাৎ আগের বার যেভাবে বলেছি যে কোনো রেপার্টরি, বিশেষ করে আপনারা ক্যান্ট যারা একেবারে নবীন, ক্যান্ট তো অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে মার্ফি রেপার্টরিটা ইউজ করলে আপনারা খুব ভালো করতে পারবেন, কারণ মার্ফি রেপার্টরিটা অনেক ভালো একটা রেপার্টরি এবং সমৃদ্ধ রেপার্টরি। তো আপনারা সেখানে মাইন্ড অধ্যায়ে গিয়ে অ্যাংজাইটি রিডিং প্রিভেন্টিং, অর্থাৎ সে যে পড়তে বসে ওই সময় তার যে তার মনে তো আগে থেকে অ্যাংজাইটি আছে, আগামীকাল ফুটবল খেলা, আগামীকাল পরীক্ষা, তারপর আগামীকাল মামা বাড়িতে আসবে, মামা তাকে অনেক আদর করে, আরেকটু যদি ইয়াং হয় আগামীকাল খালাতো বোন বাড়িতে আসবে। তো এই যে উৎকণ্ঠা, অ্যাংজাইটি, তো এই অ্যাংজাইটির কারণে তার মুখ দিয়ে পড়া আসে না বা সে পড়তে পারে না। এটা এটা কিন্তু অ্যাভেলেবেল এমনটা পাওয়া যেতে পারে। এটা একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো পড়ার সময় উৎকণ্ঠা তৈরি হয়। যখন সে পড়তে বসে তখন তার মধ্যে এই যে পড়ার সাবজেক্টটা নিয়ে হয়তো হতে পারে যে সে অর্থাৎ তার মধ্যে একটা মানে অনেক একটা উৎকণ্ঠা, দুশ্চিন্তা তার মধ্যে তৈরি হয়ে গেল। তো তো পড়ার সময় উৎকণ্ঠা তৈরি হয়। আগেরটা কি ছিল রুব্রিক? আগের সাবজেক্টটা ছিল রুগী বলল যে উৎকণ্ঠার কারণে পড়তে পারে না। তার উৎকণ্ঠাটা আগে থেকেই ছিল, ওই উৎকণ্ঠাটার কারণে সে পড়ায় মনোযোগ দিতে পারতেছে না। আর এই প্রশ্নটা হবে এরকম যে আগে কোনো উৎকণ্ঠা তেমন ছিল না, যখন পড়তে বসছে পড়তে পড়তে তার মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়ে গেছে। এটার রুব্রিক কি হবে? রুব্রিক হবে মাইন্ড অ্যাংজাইটি রিডিং হোয়াইল। তাহলে রোগীদের পক্ষ থেকে আরেকটা কি প্রশ্ন হইতে পারে? পড়ার সময় মনোযোগ দিতে কষ্ট। তো পড়লে পারি স্যার, বুঝি ভালোই, কিন্তু আমি যে মনোযোগ দিয়ে পড়বো, এই 5 মিনিট আমি মনোযোগ দেওয়ার পরে আর মনোযোগ ধরে রাখতে পারি না, এইটা সেটা ওইটা মনে আসে আর আমি মানে পড়াই আমি বুঝি না। অর্থাৎ মনোযোগ দিয়ে যে মানে পৃষ্ঠার এই মাথা থেকে ওই মাথা যে পড়লাম, কি পড়লাম, এটার যে অর্গানাইজ, সেটা আমি করতে পারি না। পড়ার সময় মনোযোগ দিতে কষ্ট। এই রুব্রিকটা কি হবে? মাইন্ড অধ্যায়ে যাব আমরা, ক্যান্ট রেপার্টরি থেকেও মাইন্ড অধ্যায়ে যেতে পারি, মার্ফি রেপার্টরি থেকেও যেতে পারি, সিনথেসিস রেপার্টরি থেকেও যেতে পারি, কমপ্লিট রেপার্টরি থেকেও যেতে পারি। বিশেষ করে এই 4টা রেপার্টরি বহুল ব্যবহৃত রেপার্টরি। কি কি রেপার্টরি? মাইন্ড রেপার্টরি, ক্যান্ট ম্যাটার রেপার্টরি, সরি ক্যান্ট রেপার্টরি, মার্ফি রেপার্টরি, তারপর সিনথেসিস রেপার্টরি, কমপ্লিট রেপার্টরি। তো যদি এই রেপার্টরিটা হয় কি বলে, আপনি যে কোনো একটা রেপার্টরিতে ঢুকেন, সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন কনফিউশন। মাইন্ড অধ্যায়ে যাবেন, গিয়ে কনফিউশন পাবেন। সে কনফিউশনে পেয়ে ডিফিকাল্ট স্টাডিং। ডিফিকাল্ট মানে হলো
স্টাডি করতে কষ্ট কি হয়, কনসেন্ট্রেশনটা, মনোযোগটা তার ডিফিকাল্ট হয়ে যায় যখন সে স্টাডি করে। আচ্ছা, পড়ার সময় আমরা স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে, পড়ার সময় উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত হয়ে পড়ে কিরকম, যেমন সিরাজউদ্দৌলার মানে হিস্টোরি পড়তেছে, ইতিহাস পড়তেছে। এখন সিরাজউদ্দৌলার যে হিস্টোরিটা পড়তেছে, এই হিস্টোরির ভিতরে সে এমন ভাবে ডুবে গেছে, সে এটাতে উত্তেজিত হয়ে পড়ছে। যে কেন মির্জাফর এরকম কি বলে মির্জাফরি করলো, বা মির্জাফর কেন বেইমানি করলো, হ্যাঁ এটা কেন হলো, হতে পারে না, মানে এটা নিয়ে সে খুবই উত্তেজিত হয়ে পড়ছে। তো পড়ার সময় যদি এক্সাইটমেন্ট চলে আসে, তাহলে এই রুব্রিকটা আমরা ইউজ করব। রোগীর অভিভাবক বা রোগী যদি বলে যে পড়ার সময় আমি উত্তেজিত হয়ে পড়ি, সাবজেক্টের কারণে আমি উত্তেজিত হয়ে পড়ি, তো আমরা এই রুব্রিকটা ইউজ করব। রোগী বা রোগীর অভিভাবক যদি বলে যে পড়ার সময় মেজাজ খিটখিটে হয়ে যায়, মেজাজ রাগান্বিত হয়ে যায়, আমি এমনিতে খুবই ভদ্র, যখন আমি পড়তেছি ওই সময় যদি দেখি যে আমার পাশ দিয়ে কেউ গেছে, হ্যাঁ আমার এমন জিদ উঠে, এমন রাগ উঠে, পারি না আমি তারে দুইটা মাইরা বসি। তো পড়ার সময় তার মধ্যে যদি খিটখিটি ইরিটেবিলিটি তৈরি হয়, তাহলে এই রুব্রিকটা ইউজ করব, মাইন্ড ইরিটেবিলিটি রিডিং হোয়াইল। এখান থেকে কিভাবে ঔষধ খুঁজে পাবো, এই যে যতগুলো রুব্রিক দেখা যাচ্ছে, ঔষধ খুঁজে পাওয়ার সিস্টেমটা আমরা কিন্তু ক্লাসের শেষে বুঝাই দেব ইনশাআল্লাহ। পড়ার সময় ভুল করে ফেলে, ভুল করে কিরকম, মিস্টেক মেকিং রিডিং ইন, অর্থাৎ যখন সে পড়ে তখন ভুল করে। এটার ভিতরে গেলে কিন্তু অনেক মজা পাবেন। কিভাবে মজা পাবেন, এই বিষয়টা যদি আমরা রেপার্টরি থেকে ঔষধ খুঁজতে বের করে এটার ভিতরে ঢুকি, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে কি মিস্টেক, হয়তো কোনো একটা অক্ষর মিস্টেক করে ফেলে, অথবা বর্ণ মিস্টেক করে ফেলে, অথবা একটা লাইন পড়তে গিয়ে একটা শব্দই পড়ে নাই, মিস্টেক করে ফেলছে, অথবা একটা শব্দ পড়তে গিয়ে মাঝখানে একটা অক্ষরই পড়ে নাই, মিস্টেক করে ফেলছে। আপনি তার মোবাইল নাম্বার লিখতে দিয়েছেন, মোবাইল নাম্বার 11টার মধ্যে সে 10টা লেখছে, একটা মাঝখানে লেখে নাই, মিস্টেক করে ফেলে। এবং হঠাৎ করে যদি দুই একবার এটা হয়, এটা কিন্তু আমরা মানসিক সমস্যা মনে করি না। যদি এটা বারবার হয় এবং এটা যদি মাত্রাতিরিক্ত পর্যায়ে হয়, তখন এটাকে আমরা কিন্তু মানসিক সমস্যা হিসেবে বিবেচনায় নেই। মানসিক সমস্যা কিন্তু একটা লেভেল পর্যন্ত আমরা বিবেচনায় নিব না, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, একটা লেভেল পার হয়ে যাওয়ার পরে আমরা এটাকে মানসিক সমস্যা হিসেবে বিবেচনা করব। পড়ার কারণে মানসিক অবসাদ যদি তৈরি হয়, অর্থাৎ পড়ার আগে সে যথেষ্ট উৎফুল্ল, প্রাণবন্ত মেজাজের, হ্যাঁ তো উৎফুল্ল এবং প্রাণবন্ত মেজাজের অবস্থায় আছে, কিন্তু পড়ার সময় তার মধ্যে একটা মানসিক উৎকণ্ঠা তৈরি হয়ে গেছে। এই উৎফুল্ল এবং প্রাণবন্ত মেজাজটা তার মধ্যে এখন আর নাই। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য কিন্তু আমরা এই রুব্রিকটা ইউজ করব, মাইন্ড প্রস্ট্রেশন অফ মাইন্ড রিডিং ফ্রম। অর্থাৎ যখন সে পড়তে পড়তে রিডিং ফ্রম, পড়তে পড়তে এমন একটা সিচুয়েশন তৈরি হয়, তার মধ্যে প্রস্ট্রেশন অফ মাইন্ড হয়ে যায়, অর্থাৎ অবসাদ, মনের একটা অবসাদ তৈরি হয়। আচ্ছা, রিডিং অ্যাগ্রাভেশন, মাইন্ড অধ্যায়ে গিয়ে আমরা রিডিং ডিকশনারির মতো করে রিডিং খুঁজবো, সেখানে রিডিং অ্যাগ্রাভেশন। এই রিডিং অ্যাগ্রাভেশন মানে কি? রিডিং অ্যাগ্রাভেশন মানে হলো এমন একটা সাবজেক্ট যেখানে কোনো একজন স্টুডেন্ট, তার মাথা ব্যথা, ধরুন স্টুডেন্ট হতে পারে অথবা বড় মানুষও হইতে পারে। বড় মানুষ কি পড়ে না? আমরা যে পরিমাণ পড়ি, স্টুডেন্টরা অত পরিমাণ পড়ে না, বড় মানুষরাও কিন্তু পড়ে। তো কোনো একজন মানুষ ধরুন মাথা ব্যথা আগে থেকেই আছে, অ্যাগ্রাভেশন যেইখানে কথাটা আছে সেখানে ধরে নিতে হবে তার সমস্যাটা আগে থেকেই আছে। এখন সে যখন পড়বে, পড়তে পড়তে তার মাথা ব্যথাটা বেড়ে যায়। এটা মাথা ব্যথার কথাও হইতে পারে, তার এই যে ঘাড়ের এই জায়গাটাতে ব্যথা হইতে পারে, পড়তে পড়তে তার কোমরের ব্যথা বাড়তে পারে,
পড়তে পড়তে তার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এটা এই রুব্রিকটা বা এই সিমটমটা তো আমাদের পেশেন্ট বলতে পারে, তখন আমরা কি রুব্রিকে কিভাবে ওষুধ খুঁজে বের করব সেই টেকনিক যদি না জানি, হ্যাঁ, তাহলে হলো না। আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা কি বলে এমনটা মনে করে যে প্রশ্ন তো করার সময় প্রশ্ন করলাম, তো উত্তরটা পাইছে ঠিকই, কিন্তু উত্তরের এগেইনস্টে উত্তরটাকে কিভাবে ব্যবহার করবে এই বিষয়টা কি বলে হয় না। আচ্ছা, এখানে একজন লিখেছেন ভুয়া ওষুধ খাইছি কাজ করে না। এই ধরনের লেখার মতো যোগ্যতা আপনার আছে কিনা সেটাই হলো ব্যাপার। কারণ আপনি মিস্টার সুমন, আপনি এই কথাটা লিখেছেন, হোমিওপ্যাথি 225 বছর যাবত এই পৃথিবীতে টিকে আছে। হোমিওপ্যাথি ভুয়া হইলে পৃথিবীতে কখনো টিকে থাকতে পারতো না, 225 বছর টিকে থাকতে পারতো না। যে ফু বাবা অনেকগুলো আছে না, দেখবেন যে কয়দিন ফু দেয়, ফু দিয়া দুই একজন যদি এমনিতে ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পরে দেখবেন যে আশেপাশে প্রচুর ছড়ায় যায়, ফু বাবার ফু ছড়ায় গেছে। হ্যাঁ, 2 বছর 3 বছর পরে কিন্তু ওই ফু বাবা আর থাকে না, বা ফু বাবার আর ওই জৌলুসটা থাকে না। কিন্তু হোমিওপ্যাথি বাবারা বছরের পর বছর একটা জায়গায় চেম্বার করে এবং ওই এলাকার মানুষের কি বলে সেবা দিয়ে থাকে। যদি এটা কাজ নাই করতো, ওই এলাকার মানুষ ওই ডাক্তারকে পিটিয়ে সেখান থেকে উঠাই দিত। আপনার আকল কম, এজন্য কথা বুঝেন না, আর কোথায় কোন কথা বলতে হবে সেই কথাটাও আপনি জানেন না। হ্যাঁ, কারণ আপনি কাজ হয় নাই, কোনো ডাক্তার কি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করে, বা কোনো ডাক্তার, একজন ডাক্তারের কাছে কি সব রোগী ভালো হয়? একজন ডাক্তারের কাছে যদি সব রোগী ভালো হইতো, তাহলে পৃথিবীতে একটা মানুষও রোগী হিসেবে থাকতো না, সবাই ভালোই হয়ে যেত। একজন ডাক্তারের কাছে যদি দেখেন যে 60% রোগী ভালো হয়েছে, 10 জনের মধ্যে 6 জন ভালো হয়েছে, তাহলে সে সবচেয়ে ভালো ডাক্তার, অনেক বড় মাপের ডাক্তার। এই ক্যালকুলেশনের যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে আপনি একজন মানসিক রোগী। আর কোথায় কি কথা বলতে হবে, এখানে একটা কথা মেরে দিলেন, ভুয়া ওষুধ খাইছি কাজ হয় না। হ্যাঁ, আপনি কি ভুয়া বলার মতো কোনো প্রমাণ দিয়েছেন? প্রমাণ ছাড়া কোনো কথা বলা এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আর আপনি এখানে যে শব্দটা ব্যবহার করছেন ভুয়া, ডিজিটাল নিরাপত্তা আইনে আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, কারণ আপনি একটা প্রতিষ্ঠিত প্যাথিকে সবার সামনে ভুয়া বলেছেন, আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আপনি এখানে আবার আরেকটা কমেন্টে আপনি ক্ষমা চান, সবার কাছে ক্ষমা চান। আর যদি ক্ষমা না চান, আপনি ধর্মীয় আইন, আপনি যদি যে কোনো ধর্মের হন, মুসলমান হন বা অন্য যে কোনো ধর্মের হন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আপনি মানে কি বলে অপরাধ করেছেন, পাপ করেছেন, এবং বাংলাদেশ সরকারের আইনেও আপনি কি বলে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। কারণ একটা জায়গায় আইসে, একটা কথায় আইসে ঠাস করে একজনকে ভুয়া বলে দিবেন, আপনি এটার মর্মার্থ বুঝেন? এই কথাটার মর্মার্থ বুঝেন? ধরুন একটা সম্মানিত ব্যক্তি এক জায়গায় 100 জন মানুষের সামনে সে একটা স্টেজে বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, আপনার মতো ফালতু লোক ওই ওই 100 জনের মধ্যে একজন আপনি ফালতু লোক, আপনি দাঁড়িয়ে বললেন যে এই লোকটা চোর। আপনি এই কথাটা বলার কারণে এই যে যে লোকটা 100 জন মানুষের সামনে বক্তব্য দিচ্ছে বা সবার সে ভালোবাসা পায়, আপনি কি জানেন এই শুধু আপনার এই একটা বেফাস কথা বলার কারণে এই 100 জন লোকের মধ্যে 50 জন মানুষ আপনাকে ঘৃণা করবে, এবং 50 জন মানুষ মনে করবে যে যাক, কি জানি, আমি তো জানি না। এর মধ্যে 20 জন মানুষ মনে করবে যা রটে তা কিছু না কিছু বটে। এই যে আপনি একটা ভুয়া কথা বলার কারণে, একটা ফালতু কথা বলার কারণে 20 জন মানুষের কাছে এই লোকটা অপমানিত হয়ে গেছে, এই লোকটার কাছে এই লোকটার সম্মান নষ্ট হয়েছে, আপনি সম্মানহানি করেছেন, এবং হোমিওপ্যাথির সম্মানহানি করেছেন। আপনি ক্ষমা চান। যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে এখানে পড়ালেখা করলে রোগ লক্ষণ বৃদ্ধি হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা শেষ করেছি। তো রিডিং অ্যাভারশন টু রিড,
হ্যাঁ, অ্যাভারশন টু রিড মানে হলো পড়ালেখা করার ব্যাপারে অনীহা। অর্থাৎ অনীহা কিরকম, এইরকম রোগী তো অভাব নাই। হ্যাঁ, এই অনীহাটার ব্যাপারে আমরা যখন কেস টেকিং করব, সেই কেস টেকিংটা কিন্তু অবশ্যই বুঝে শুনে করতে হবে, কারণ মাইন্ডের কেস টেকিং যদি আপনি মেন্টালি সুস্থ না হন, তাহলে আপনি কিন্তু ভালো মাইন্ডের কেস টেকিং করতে পারবেন না। সব কথা নিবেন তা না, নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হইতে হবে, উপযুক্ত ক্ষেত্র তৈরি হতে হবে, তাইলেই নিবেন, নাহলে কিন্তু নিবেন না। হ্যাঁ, তো পড়ালেখা করতে অনীহা এখন প্রত্যেক স্টুডেন্টের মানে অভিভাবক বলবে যে আমার বাচ্চা কিন্তু ঠিকমতো পড়ালেখা করতে চায় না। তো কিছুদিন না, অর্থাৎ কয়েক বছর আগে, 2-3 বছর আগে একজন মা আমাকে ফোন দিয়ে বলল যে আমার বাচ্চা ঠিকমতো লেখাপড়া করতে চায় না, তার জন্য কোনো ঔষধ আছে কিনা। আমি বললাম যে আপনার বাচ্চা যে ঠিকমতো লেখাপড়া করতে চায় না, সে কোন ক্লাসে পড়ে? বলল যে ক্লাস 5-এ পড়ে, এবার পরীক্ষা দিবে, পিএসসি পরীক্ষা দিবে। ওকে, এটা করোনারও আগের কথা, মানে আরো আরো অনেক আগের কথা, আমাকে ফোন দিয়ে বলল। তো পিএসসি পরীক্ষা দিবে, খুব ভালো কথা। তো তার রুল নম্বর কত? রুল নম্বর স্যার 7। আপনার ওই স্কুলে স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট প্রায় 60-65 জন। তো 60-65 জন স্টুডেন্টের মধ্যে 7 রুল নম্বর হয়েছে। আপনি যদি অভিযোগ করেন যে পড়ালেখায় মনোযোগ নাই বা পড়ালেখা করতে চায় না, হ্যাঁ, তাহলে এটা কি গ্রহণযোগ্য? আপনার আপনার বাচ্চা যদি 1 হয়, তো বাকিরা কি হবে? অর্থাৎ কেউ না, এই 65 জনের মধ্যে মাত্র একজন হবে 1, বাকি সবাই তো সিরিয়ালি পিছনের দিকে যাবে। হ্যাঁ, আপনি কেন আপনার সন্তানকে মানে ভালো বলতে শিখতেছেন না বা ভালো বলতে পারতেছেন না? হুম, তাহলে দেখা গেল যে অনেক অভিভাবকেরই হলো কি বলে অভিযোগ যে তার সন্তান পড়ালেখা করতে চায় না। হ্যাঁ, এই এই অভিযোগটা কিন্তু আপনি পাইলেই নিবেন তা না, বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। পড়তে কষ্ট, অভিভাবক অর্থাৎ অভিভাবকরা যদি উত্তর দেয় যে আমার বা কোনো রোগী বা কোনো পেশেন্ট যদি এইভাবে উত্তর দেয় আমার পড়তে কষ্ট, কি কষ্ট? ডিফিকাল্ট ইজ, রিডিং ডিফিকাল্ট ইজ, এই বিষয়টার যদি আমরা সাব রুব্রিক খুঁজি বা সাব কথাগুলোতে যাই, তাহলে এর উত্তরগুলো কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ পড়তে কষ্ট কিরকম? সে পড়তে গেলে মুখ দিয়ে পড়াই আসে না, এটা একরকম পড়তে কষ্ট। আর পড়তে অক্ষম, সে অনেক মানে চেষ্টা করছে কিন্তু সে পড়তেই পারে না, রিডিং পড়তে পারে না বা পড়তে পারে না। হুম, তাহলে এই যে পড়তে অক্ষম আর পড়তে কষ্ট, দুইটার মধ্যে পার্থক্য আছে। রোগীর থেকে যদি উত্তর আসে এমনটা যে পড়ে কিছু উপলব্ধি করতে পারে না, হ্যাঁ, পড়ে কিছু উপলব্ধি করতে পারে না, তার মানে কি? তার মানে হলো সে 1 পৃষ্ঠা পড়ছে, 1 পৃষ্ঠার ভিতরে কি বলতে চাইছে, কি বলা হয়েছে, সেই বিষয়টা কিন্তু সে উপলব্ধি করতে পারছে না। এটার মানে হলো এটা। হ্যাঁ, এটা রুব্রিক কি হবে? মাইন্ড রিডিং আন্ডারস্ট্যান্ড ডাজ নট। পড়ার সময় যদি অস্থিরতা তৈরি হয়, রেস্টলেসনেস রিডিং হোয়াইল, এটা অস্থিরতা, আর এর আগে অ্যাংজাইটি আর হলো রেস্টলেসনেস, দুইটার মধ্যে পার্থক্য আছে। অ্যাংজাইটি হলো একরকম দুশ্চিন্তা, হ্যাঁ, দুশ্চিন্তার কারণে অস্থিরতা, এটা হলো অ্যাংজাইটি। আর রেস্টলেসনেস মানে হলো অস্থিরতা। অস্থিরতা কিরকম? সে বসে শান্তি পায় না, শুয়ে পড়ে, শুয়ে শান্তি পায় না, হাঁটে শান্তি পায় না, সে আবার একটু পানি খাইতে যায়, মানে এটা হলো ফিজিক্যাল রেস্টলেসনেস। আর মেন্টাল রেস্টলেসনেস মানে কি? মেন্টাল রেস্টলেসনেস সে পড়তেছে, সবাই দেখতেছে যে সে চেয়ার টেবিলে বসে আছে, সামনে বই খোলা আছে, হ্যাঁ, তার ফিজিক্যাল রেস্টলেসনেস নাই, এবার তার মেন্টাল রেস্টলেসনেস তৈরি হয়ে যায়। মেন্টাল রেস্টলেসনেস কিভাবে তৈরি হয়? এটা পেশেন্ট কিভাবে বুঝবে? মেন্টাল রেস্টলেসনেস পেশেন্ট এভাবে বুঝবে যে তার কাছে সে যখন পড়তে বসছে একটা সাবজেক্ট নিয়ে, এবার সে এই সাবজেক্ট থেকে অন্য সাবজেক্ট নিয়ে ভাবতেছে যে আমি এটা পড়বো না, অন্যটা পড়বো। আচ্ছা, সে অন্য বইটা খুলছে, খুলে আবার না এটা পড়বো না, ওইটা পড়বো। আচ্ছা, পড়ালেখা বাদ, এবার সে
তার মনের মধ্যে অন্য কিছু নিয়ে চিন্তা হয়, যে বিকেলে খেলতে গেছিলাম ওইটা নিয়ে চিন্তা, ওইটা নিয়ে চিন্তা মানে অস্থিরতা। হ্যাঁ, খেলার খেলার চিন্তাটা বাদ দিয়ে আরেকটা চিন্তা, অর্থাৎ চিন্তা যদি সুইচ করতে থাকে, অর্থাৎ একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা, আরেকটা চিন্তা থেকে আরেকটা চিন্তা, মনের ভিতরে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট আসতে যদি থাকে, এই সুইচটাকে বলা হয় রেস্টলেসনেস, মেন্টাল রেস্টলেসনেস। অনুরূপভাবে ফিজিক্যাল রেস্টলেসনেস মানে হলো মনের মধ্যে, অর্থাৎ শারীরিকভাবে সে অস্থির, অর্থাৎ বসে আছে, বসে থাকতে এখন আর পারতেছে না, সে একটু দাঁড়াবে বা একটু হাঁটবে বা একটু শুয়ে থাকবে বা একটু নাচানাচি করবে, একটু হাত পা ঝাড়া দিবে, একটু আড়মোড়া দিবে, এরকম করে আড়মোড়া দিবে, মানে তার মধ্যে একটা ফিজিক্যাল অস্থির বা রেস্টলেসনেস তৈরি হবে। তো এই যে এতগুলো সাবজেক্ট তার মধ্যে যদি তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, তাহলে আমরা এই রুব্রিকটা ইউজ করব। তো এত গেল রিডিং রেস্টলেসনেস। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে ক্লাসের শেষের দিকে আমি আপনাদেরকে এই দেব, কি বলে, এই যে আমরা রুব্রিক গুলো দেখলাম, এই রুব্রিক গুলো থেকে কিভাবে ঔষধ খুঁজে পাবো সেই বিষয়টা দিব। এবং আমরা যে ই বুকটা করতেছি এই বিষয়ে, কেস টেকিং ও রেপার্টরাইজেশন, এই বিষয়ে যে ই বুক করতেছি, সেই ই বুকের মধ্যেও কিন্তু একেবারে ঔষধগুলো দেখতে পারবেন। কোনো বই কিনতে হবে না, এই করতে হবে না, কিউআর কোড স্ক্যান করে অথবা ওইখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ওষুধগুলো দেখে পড়ে আসতে পারবেন। রোগীর পক্ষ থেকে আরেকটা কি উত্তর, এবার লেখা মানে আমরা তো এতক্ষণ পড়া নিয়ে ই করলাম, মানে রোগীর পক্ষ থেকে প্রশ্ন উত্তর। হ্যাঁ, পড়ার পরে লেখা নিয়ে আমাদের তো অভিযোগ থাকতে পারে রোগীদের কাছ থেকে। হ্যাঁ, আরেকটা বিষয়, মানসিক সিমটম গুলো তীব্র না হলে কিন্তু নেওয়া যাবে না। লাইট লাইট কিছু কিছু প্রবলেম সবারই আছে। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে আমার তো পড়ালেখায় মনোযোগ নাই, এই রকম কথা যদি মানে নিজের ভিতরে চিন্তা করেন, তাহলে হয়তো 100 জনের মধ্যে 95 জনই নিজেকে ফিল করবে আমার তো মনোযোগ নাই, বা মানে আমি তো বুঝতে বা তাড়াতাড়ি বুঝি না। হ্যাঁ, দেখা যাবে 100 জনের মধ্যে নিজেকে আবিষ্কার করবে 80 জনই যে আমি তো খুব খুব তাড়াতাড়ি বুঝি না, বুঝতে একটু দেরি হয়। হ্যাঁ, তো অর্থাৎ এই যে 80 জন মনে করলো, এই 80 জনের একজনও রোগী না। হ্যাঁ, তাহলে রোগী কে? রোগী হলো যার মধ্যে এই সিমটমটা তীব্রভাবে প্রকাশ পাবে সেই রোগী। তীব্রভাবে প্রকাশ না পাওয়া পর্যন্ত সে রোগী না। মানসিক রোগী বা মানে তাকে সবাই মানসিক বলবে। হ্যাঁ, যখন বলবে যে সবাই, তার তার পাশের অভিভাবকরা তাকে বলবে মানসিক, অর্থাৎ সে আসলে সত্যি সত্যি এটা পারতেছে না। হ্যাঁ, সত্যি সত্যি এটা তার কাছে কঠিন মনে হয়, বা সত্যি সত্যি সে স্বাভাবিকের থেকে আলাদা হয়ে গেছে, তখন এটা মানসিক রুব্রিক হিসেবে বিবেচ্য হবে। সত্যি সত্যি সবার মতো হলে সে মানসিক রোগী না, মানসিক না। সবার থেকে যখন সে আলাদা স্টেজে চলে যাবে, এইটা সে মানসিক রোগী। তো আমরা লিখার ব্যাপারে যেই অভিযোগগুলো রোগীদের পক্ষ থেকে আমরা পাই, রোগীকে আমরা প্রশ্ন করলাম, কি প্রশ্নটা হলো উপরে এটা, পড়ালেখা ও হিসাব নিকাশের ক্ষেত্রে আপনার দক্ষতা কেমন? এই প্রশ্নটা, এটা একটা কি বলে বইয়ের ভাষা না, এই ভাষাটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি, যে রোগী যদি নিজে হয়, তখন আমি রোগীকে এইভাবে প্রশ্ন করতে পারি যে পড়ালেখা ও হিসাব নিকাশের যে একটা দক্ষতা, অনেকের তো এই ব্যাপারে খুব ভালো দক্ষ হয় বা অনেকে দক্ষতা একটু কম থাকে, তা আপনার কেমন? এই প্রশ্নটা আপনি এইভাবে করতে পারেন, আপনার কেমন? আচ্ছা, এই প্রশ্নটাই যদি তার বাচ্চা হয়, যে আপনার বাচ্চার পড়ালেখা বা যে হিসাব নিকাশ এই যে ব্যাপারটা, এই ব্যাপারে আপনার বাচ্চার দক্ষতা কেমন, আপনি আপনার ভাষায় যেভাবে রোগী আপনাকে রিড করতে পারবে সেইভাবে বলবেন। হ্যাঁ, এইখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে, এই ভাষাটা হলো বইয়ের ভাষা। এই ভাষাটা কিন্তু আপনার ভাষা না, আপনার ভাষাটা আপনার মতো করেই আপনি ইউজ করবেন। বাম হাতে লেখার অভ্যাস, রোগী এবার উত্তর দিচ্ছে। আপনি তো প্রশ্ন করলেন পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন, প্রশ্ন করে ফেলেছেন।
এবার রোগী উত্তর দিছে, বাম হাতে লিখার অভ্যাস পরিবর্তন করার কারণে অসুস্থতা। অর্থাৎ সে বাচ্চাটা আগে বাম হাতে লিখতো, হ্যাঁ, এখন তাকে বলা হলো যে না তুমি বাম হাতে লিখতে পারবে না, ডান হাতে লিখো। এখন ডান হাতে লিখতে গিয়ে এখন ডান হাত ব্যথা হয়ে গেছে, অথবা সে মানসিক ভাবে সে মানে ট্রমা ফিল করতেছে। হ্যাঁ, সে এখন আগে আগে সে বাম হাতে ঠিকই লেখাপড়া করত, এখন সে ওইভাবে মনোযোগ দিয়ে লেখাপড়াই করে না। তার মধ্যে একটা বিশৃঙ্খলতা তৈরি হয়ে গেছে। তা আগে বাম হাতে লিখতো, এখন তাকে জোর করে ডান হাতে লিখতে বলা হয়েছে এবং ডান হাতে লেখার চেষ্টা করতেছে। এই কারণে তার মধ্যে যদি মানসিক প্রবলেম তৈরি হয় বা শারীরিক প্রবলেম তৈরি হয়, যে কোনো প্রবলেম যদি হয়, তাহলে আমরা এই রুব্রিকটা উত্তর হলো এটা, যে আমরা এই জায়গাতে ঢুকে ঔষধটা আমরা দেখতে পাবো, বা সেখানে কি ঔষধ আছে সেই বিষয়টা আমরা দেখতে পাবো। মাইন্ড ইলনেস ফ্রম রাইটিং লেফট হ্যান্ডেড সাপ্রেশন অফ। আচ্ছা, রোগীর পক্ষ থেকে আরেকটা উত্তর বলি, লেখার সময় মনোযোগ দিতে কষ্ট। আচ্ছা, লেখার সময় যদি মনোযোগ না থাকে, যেমন আপনি পরীক্ষার খাতায় এখন লিখবেন, পরীক্ষার সাবজেক্ট হলো কেস টেকিং, ধরুন আপনি পরীক্ষার সাবজেক্ট কেস টেকিং, এখন কেস টেকিং সাবজেক্টের ভিতরেই আপনার মনোযোগ নাই, এখন মনোযোগ চলে গেছে কোথায়? ওই যে বিকালবেলা আপনি ফুটবল খেলছিলেন বন্ধুদের নিয়ে গতকাল, সেই ফুটবল খেলার দিকে আপনার মনোযোগ চলে গেছে, বা যে রাতে শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলেন, সেই মুভির কাহিনীর দিকে আপনার মনোযোগ চলে গেছে। হ্যাঁ, অর্থাৎ লেখার সময় লেখার সাবজেক্টের ভিতরে মনোযোগ দিতে যদি কষ্ট হয়, এই কষ্টটা যদি কোনো পেশেন্ট ফিল করে, এবং আপনি যদি জিজ্ঞেস করেন ভুয়া উত্তর দিবে কিন্তু অনেকে, যে হ্যাঁ আমার তো মনোযোগ দিতে কষ্ট, তো এটা যদি টলারেট লেভেলের ভিতরে থাকে এটা কোনো সিমটমই না। যদি এই মনোযোগ দিতে কষ্টটা একটা মানে অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায়, তখন এটা সিমটম। তো তখন আপনি এই সিমটম, এই রুব্রিকটা ইউজ করে ওষুধটা খুঁজে পাবেন। আচ্ছা, লেখার সময় সাবজেক্ট গুলিয়ে ফেলে। হ্যাঁ, এটা তো হলো আগের সাবজেক্টটা কি ছিল? আগের সাবজেক্টটা ছিল যে সে মনোযোগ দিতে পারতেছে না, আর এবারের সাবজেক্টটা হলো সে সাবজেক্টই গুলিয়ে ফেলছে। কি সাবজেক্ট গুলিয়ে ফেলছে? সে লিখতেছিল কেস টেকিং নিয়ে, এখন আসলে আমি কি নিয়ে জানি লিখতেছিলাম, ম্যাথমেটিকা নাকি অর্গানন, অর্থাৎ সে সাবজেক্টটাই সে আর খুঁজে পায় না। যদি বিষয়টা এমন হয়, তাহলে আমরা এই রুব্রিকটা ইউজ করে ওষুধগুলো খুঁজে বের করবো। আমরা ক্লাসের শেষের দিকে কিন্তু রুব্রিক ইউজ করে ঔষধ খুঁজে বের করার কৌশল আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ। লেখার সময় সাবজেক্ট গুলিয়ে ফেলে, লেখাপড়া করতে অক্ষম বা লিখতে অক্ষম। বিশুদ্ধ বানানের ক্ষেত্রে মেমোরি দুর্বল, অর্থাৎ বানান মনে রাখতে পারে না। এটা কিন্তু অনেকের মধ্যে আছে, আমারও এই দুর্বলতা আছে, কিন্তু অতটা নাই যে আমার এই জন্য ওষুধ খেতে হবে। তো এটা টলারেট লেভেলের ভিতরে আছে, কিন্তু যারটা টলারেট লেভেলের ভিতরে থাকবে না তাকে আমরা এই সিমটমটাকে ইউজ করতে পারি। সিমটমটার নাম কি? মাইন্ড মেমোরি উইকনেস ফ্রম উইকনেস অফ মেমোরি, অর্থোগ্রাফি ফ্রম, অর্থাৎ বিশুদ্ধ বানানের ক্ষেত্রে মেমোরিটা তার দুর্বল। আচ্ছা, লেখার ব্যাপারে, লিখতে কষ্ট, এই ব্যাপারে রোগীদের কাছ থেকে আরো কি উত্তর পেতে পারি? লেখার সময় ভুল করে ফেলে, মিস্টেক মেকিং রাইটিং ইন, এই সাবজেক্টটা যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে অনেক মজা পাবেন। এটার ওষুধগুলো এবং এটার সাব সিমটম গুলো, এটা শুধু একটা সিমটম না, এটার ভিতরে কিন্তু অনেকগুলো সাব সিমটমও রয়েছে। হ্যাঁ, আপনারা কিন্তু অনেক মজা পাবেন। আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। লিখলে বৃদ্ধি, রাইটিং অ্যাগ্রাভেশন। কি বৃদ্ধি? লিখলে
তার চোখের সমস্যা বাড়তে পারে, মাথা ব্যথা বাড়তে পারে, হাতের আঙ্গুলের মধ্যে ক্র্যাম্প হতে পারে বা খিল ধরতে পারে, বা হাতের আঙ্গুল আর এরকম নড়াতে চড়াতেই পারতেছেন, এটাকে বলা হয় ক্র্যাম্প। হ্যাঁ, বা হাত ব্যথা হয়ে যেতে পারে, কবজি ব্যথা হয়ে যেতে পারে। অর্থাৎ লিখলে তার শারীরিক সমস্যাগুলো যদি বৃদ্ধি হয়, আমরা এই সিমটমটাকে কিন্তু ব্যবহার করব, এবং এই সিমটমটা কিন্তু সুস্পষ্ট ভাবে রোগীদের কাছে আসে। হ্যাঁ, লিখতে গেলে মাথা ব্যথা হয়ে যাচ্ছে, লিখতে গেলে হাত ব্যথা হয়ে যায়, এটার জন্য তীব্রতার প্রয়োজন নাই, এটার জন্য এটা কিন্তু সুস্পষ্ট। হ্যাঁ, কিন্তু মানসিক সিমটম গুলো কিন্তু লাইটলি লাইটলি দেখবেন, আপনি খুঁজলে অনেক সিমটম সবার কাছে পাইবেন, ওইটাকে আপনি সিমটম হিসেবে বিবেচনাই করবেন না। বিবেচনা করবেন কখন? যখন এই বিষয়টা তীব্র আকারে ধরা দিবে। তীব্র আকারে ধরা দিলে আপনি আলাদা অন্য 5টা মানুষের থেকে তাকে আলাদা করতে পারবেন। যখন আপনার কাছে মনে হবে অন্য 5টা মানুষের মধ্যে সে আলাদা, তখন এটাকে মাইন্ড সিমটম হিসেবে আমি বিবেচনা করব। আচ্ছা, নিজের মনোভাব ঘুচিয়ে লিখতে কষ্ট, এটাও কিন্তু আমরা অভিযোগে পেতে পারি, বা রোগীর মুখ থেকে এই কথাটাও উত্তর হিসেবে পেতে পারি। রোগীকে আমরা প্রশ্ন করলাম কি, পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন? এই প্রশ্নের উত্তরে রোগী যদি এইভাবে বলে যে আমি আমার যে নিজের মনোভাব পুরা ঘুচায় লিখতে পারি না, আগে ঠিকই ভালো পরীক্ষার খাতায় নিজে বানাইয়া লিখতাম, সুন্দর করে উত্তরটা অর্গানাইজ করে লিখতাম, কিন্তু এখন আমি পারি না, ওই ওই আমার যে কি হলো। হ্যাঁ, যদি বিষয়টা মানে সুস্পষ্ট আকারে দেখা দেয়, তাহলে সিমটমটা নিবেন। লিখার ফলে অবসাদ দেখা দেয়। কিসের অবসাদ? মানসিক অবসাদ। অর্থাৎ অবসাদ মানে সে চিন্তাই করতে পারে না, মানে লিখতেছে লিখতেছে ওই সময় তার মধ্যে চিন্তা, মানে কি আমি কোথায় আছি, কি করতেছি, হ্যাঁ, আমার পাশে কে, মানে একটা অবসাদ তৈরি হয়ে গেছে। লিখতে অক্ষম, অস্পষ্ট ভাবে লেখে। অস্পষ্ট ভাবে লেখে মানে ওই যে যেমন অনেক সময় আছে না, ডাক্তারদের লেখা বোঝা যায় না। হ্যাঁ, সে যে কি লিখছে আপনি ধরতেও পারবেন না, অস্পষ্ট ভাবে লেখা, এটা একটা মানসিক প্রবলেম। হুম। আচ্ছা, তারপরে হলো হিসাব করতে কষ্ট, এই বিষয়টা। আপনি রোগীকে প্রশ্ন করলেন যে পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন। এই প্রশ্নের উত্তরে আপনি এটা যদি পান যে হিসাবে মনোযোগ দিতে কষ্ট, অর্থাৎ অনেক হিসাব, সারাদিন কি বাজার করা হয়েছে, তারপর সারাদিন আপনার শপে কত টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে, এখন হিসাব নিয়ে বসছেন, কিন্তু এই যে সব খাতা কলম নিয়ে যে বসছেন, এটাকে মনোযোগ দিয়ে হিসাবটাকে রাখবেন, এই মনোযোগটাই আপনি দিতে পারতেছেন না। যদি এমনটা হয়, তাহলে এটা একটা মানসিক প্রবলেম, এটার জন্য আপনি ডাক্তার দেখাতে পারেন। এবং আমাদের ডাক্তাররা কি করবেন, এইটার ওষুধটা কিভাবে খুঁজে পাবেন? ওষুধটা খুঁজে পাবেন, রেপার্টরির মাইন্ড অধ্যায়ে যাবেন, মাইন্ড অধ্যায়ে গিয়ে সেখান থেকে ডিকশনারির মতো বের করবেন কনসেন্ট্রেশন ডিফিকাল্ট। কনসেন্ট্রেশন মানে হলো মনোযোগ দেওয়া কষ্টকর, ক্যালকুলেটিং হোয়াইল, অর্থাৎ যখন সে হিসাব করে, তখন এই মনোযোগটা দিতে, কনসেন্ট্রেশন দিতে তার মধ্যে সে পারে না। আচ্ছা, রোগীর পক্ষ থেকে যদি এমনটা হয় যে আমি যখন হিসাব করতে বসি, হিসাবটা গুলায়া যায়। অর্থাৎ গুলায়া যায় কিরকম? যেমন আপনার রোগী মানে কাউকে 3টা সংখ্যা দেওয়া হলো, যে 50, তারপর 20, আর হলো 10, কত হয় বলেন তো দেখি। এবার সে 50 হলো 50, তারপরে 20, 10, কত হবে? 90 হবে, গুলাই ফেলতেছে। আচ্ছা, আপনি আমার কি যেন বলছিলেন, 50, তারপরে 10, তারপরে 30, তাই না? মানে গুলাই ফেলছে, হিসাব হিসাব করতে গুলাই ফেলে। আচ্ছা, এমনটা হইতে পারে তাকে টাকা গণতে দিয়েছেন, 10 টাকার নোট দিয়েছেন তাকে 10টা, সে গণতেছে গণতেছে, এখন একবার হয় তার 10টা, আরেকবার হয় 11টা, আরেকবার হয় 9টা। হ্যাঁ, এই হিসাব করতে গিয়ে সে কি করছে, গুলায় ফেলছে। মানে এমন এমন সিচুয়েশন হয়েছে যে 10 বার গইনাও সে এখন বলতে পারতেছে না এখানে কয়টা নোট। তো এই যে গুলায় ফেলা,
এই ব্যাপারটা যদি কারোর মধ্যে চরমভাবে দেখা যায়, মাঝে মধ্যে তো আমার হইতে পারে, আপনার হইতে পারে, হ্যাঁ, এই আমার হইতে পারে, আপনার হইতে পারে, যে মাঝে মধ্যে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কোনো সিমটম না। হ্যাঁ, এটাকে যদি আমি সিমটম মনে করতে চাই, তাহলে এটাকে চরমভাবে দেখা দিতে হবে। চরমভাবে দেখা দিলে আমরা এই রুব্রিকটা নিব, মাইন্ড কনফিউশন অফ মাইন্ড ক্যালকুলেটিং হোয়েন, অর্থাৎ গুলিয়ে ফেলে, অঙ্ক বা হিসাব করতে পারে না, অঙ্ক মানে ম্যাথমেটিক্স, যেটা অঙ্ক করতে পারবে না। আমি আমার লাইফে একজনকে দেখেছি, তাকে যদি দেওয়া হয় যে সে কিন্তু আম, মানে একটু তার মেন্টাল প্রবলেম আছে, সে বাড়িঘর চিনে, স্ত্রী আছে, বাচ্চা আছে, মসজিদে আজানও দিতে পারে, আম, তারপর কোনো দোকানে বোঝা, তারপরে এই সেই বিভিন্ন রকম কাজও করতে পারে ছোটখাটো। হ্যাঁ, কিন্তু তাকে যদি বলা হয় 10 আর 5 দুইটা মিলে কত হয় বলো তো দেখি, এই হিসাবটা সে করতে পারে না। হ্যাঁ, এই মিস্টেক মেকিং নাকি ম্যাথমেটিক্স ইন অ্যাবিলিটি ফর, অর্থাৎ তার মধ্যে অঙ্ক করার ব্যাপারে অক্ষমতা, অঙ্ক করতে অক্ষম। এই রকম যদি আপনি রোগীকে প্রশ্ন করলেন পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন, হ্যাঁ, রোগীর পক্ষ থেকে যদি উত্তর আসে, বা রোগীর অভিভাবকের পক্ষ থেকে যদি উত্তর আসে, আমি কোন রকম অঙ্ক বা হিসাব, আমাকে 3টা অঙ্ক মিলাই দিবেন, 3টা সংখ্যা মিলাই দিবেন, আমি কিন্তু হিসাব করে বলতে পারবো না। এই যে হিসাব, বা আমার আমার বাচ্চাটা কিন্তু 3টা সংখ্যা, আপনি 5, 2, হ্যাঁ, 1, বাচ্চার বয়স হয়ে গেছে 15, আপনি তাকে হিসাব মুখে মুখে দিলেও তো সে হিসাব করতে পারবে, কিন্তু সেই হিসাবটা মিলাইতে পারতেছে না। আর যদি হিসাব ভুল করে ফেলে, হিসাব ভুল করা কিরকম, হিসাব ভুল করা মানে হলো যে আম, তার সে হিসাব করতে পারে ঠিকই, তার এখানে ফলাফল হবে 21, 21-এর জায়গায় সে লেখে 20, নাহলে 23, হ্যাঁ, নাহলে 22, হ্যাঁ, হিসাব ভুল করে ফেলে। ভুল করে কয়বার? 10 বার। 10 বার তাকে হিসাব করতে দিলে 5 বার সে ঠিকই লেখে, 5 বার ভুল করে ফেলে। আর 10 বারের মধ্যে যদি একবার ভুল করে, তাহলে কিন্তু এটা রুগী না, এটা মিস্টেক, এমনি হইতেই পারে। হুম, কিন্তু 5 বার ভুল করে ফেললে 10 বারের মধ্যে, তাহলে এটা চরম আকারে চলে গেছে, তখন আমি এটাকে রুব্রিক হিসাবে বা সিমটম হিসাবে বিবেচনা করব। বিবেচনা করে এই রুব্রিক গুলো দিয়ে আমরা ঔষধ নির্বাচন করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনায় যা শিখলাম, আজকের আলোচনায় আমরা অনেক কিছু শিখলাম। আজকের আলোচনায় আবার একটা সামারি দেই। সামারি হলো, প্রথম স্লাইডটা থেকে আসি। প্রথম স্লাইডে যে বিষয়টা রয়েছে সেটা হলো পড়ালেখা ও বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ সংক্রান্ত কেস টেকিং ও ঔষধ নির্বাচন কৌশল। হ্যাঁ, পড়ালেখা বা বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ এ ব্যাপারে রোগীদেরকে প্রশ্ন করতে হলে আমরা কি প্রশ্ন করব? আমরা এই 5টা প্রশ্ন করতে পারি। প্রশ্ন 5টা হলো: পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন? 2, সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন? 3, কাউকে শনাক্ত করা, কারো চেহারা বা ফেস এবং পরিচয় মনে রাখার দক্ষতা কেমন? 4, কোনো বিষয়ে ভাবনা, চিন্তা, গবেষণা সংক্রান্ত দক্ষতা কেমন? 5, ধ্যান, অন্তর্দর্শন বা অন্যের মনোভাব বুঝার দক্ষতা কেমন? এই যে প্রশ্ন করলাম, প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে কি উত্তর পাবো? উত্তরগুলো তো আমি একটা প্রশ্নের উত্তরগুলো দেখালাম এতক্ষণ একটা ক্লাসে, বাকি 4টা প্রশ্নের উত্তর আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টা কতটুকু বুঝতে পেরেছেন একটু কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পাওয়ার পর আমি এই যে ঔষধ খুঁজে বের করার যে টেকনিক রেপার্টরি থেকে, সেই টেকনিকটা আপনাদেরকে দেখাইয়া আজকের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ।
আপনারা কমেন্টে লিখেন এখানে যারা লিখেছেন হ্যাঁ, রণজিৎ কুমার মিস্ত্রি লিখেছেন আই এম ফ্রম নাজিরপুর উপজেলা of Pirozpur district of গ্রেটার বরিশাল ডিভিশন। ধন্যবাদ আপনাকে কমেন্ট করে জানানোর জন্য এবং আপনি আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরেকজন লিখেছেন আসসালামু আলাইকুম, ক্লাস করতে খুব ভালো লাগছে স্যার। আপনাকেও ভালো লাগার জন্য ধন্যবাদ, আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। তারপর আমাদের ডাক্তার ভাই উনি থ্যাংক ইউ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। তারপর আমাদের রণজিৎ কুমার স্যার আবারও জানিয়েছেন উনি ফেসবুক থেকে দেখছেন, ধন্যবাদ। আপনারা কে কি বুঝতে পারছেন আমাকে জানান। হ্যাঁ, দুবাই থেকে এক ভাই আমাদেরকে দেখতেছেন, শিবলি আলাহাই নাকি এলাহি, শিবলি এলাহি ভাই, উনি দুবাই থেকে আমাদেরকে দেখছেন এবং উনি সম্ভবত ইউটিউব থেকে দেখছেন। ধন্যবাদ আপনাদেরকে। এবার আমি আপনাদেরকে রেপার্টরি থেকে দেখাচ্ছি, রেপার্টরি থেকে কিভাবে দেখবো সেই বিষয়টা উপস্থাপন করতেছি। একটু অপেক্ষা করেন, আমি প্রেজেন্টেশনটা দিয়ে নেই। হ্যাঁ, আমরা এখানে যে বিষয়টা দিয়েছিলাম যে পড়তে রিডিং ডিফিকাল্ট, হ্যাঁ রিডিং ডিফিকাল্ট, এই যে কথাটা মানে পড়তে কষ্ট, এই পড়তে কষ্ট এই বিষয়ের মধ্যে মিস্টেক মেকিং রাইটিং, লিখতে কষ্ট, আমরা এই জায়গাটাতে ঢুকবো। হ্যাঁ, লিখতে কষ্ট বা লিখা সরি মিস্টেক মেকিং, আমরা লেখার দিকে যাই যে স্লাইড, এই জিনিসটাই যে আচ্ছা, এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো। মিস্টেক মেকিং রাইটিং ইন, অর্থাৎ লেখার সময় ভুল করে ফেলে, এই বিষয়টা আমরা কিভাবে বের করব রেপার্টরি থেকে। আমি অলরেডি বের করে রেখেছি, এই হলো রুব্রিক, কিন্তু আমরা বের করব কিভাবে সেটা তো আমাদের টেকনিক শিখতে হবে। প্রথমে মাইন্ড অধ্যায়ে যাব, এটা তো একটা সফটওয়্যার, তাই না? এখন আগে যেমন আমরা কি করতাম, ডিকশনারি বই থেকে খুঁজতাম, আর এখন মোবাইলে বা কম্পিউটারে ডিকশনারি সফটওয়্যার আছে, সেখানে কোনো একটা শব্দ লিখে সার্চ দিলে চলে আসে, ঠিক সেম। কম্পিউটার আর বইয়ের মধ্যে শুধু এতটুকুই পার্থক্য। আর কম্পিউটারে কি করা যায়, 5টা সিমটমকে একসাথে জোড়া লাগিয়ে অ্যানালাইসিস করা যায়, হ্যাঁ, এটুকুই কিন্তু পার্থক্য। বই, যে কম্পিউটার পারেন না তার জন্য বই যথেষ্ট, আবার যে কম্পিউটার এবং বই দুইটাই পারেন, সে তো অনেক ভালো, সে তাড়াতাড়ি করতে পারবেন। শুধু পার্থক্য এটুকুই, যিনি কম্পিউটার পারেন তিনি তাড়াতাড়ি করতে পারবেন, আর যিনি কম্পিউটার পারেন না শুধু বই দিয়ে করেন তার একটু দেরি হবে। কিন্তু নলেজ আপনাকে আমাকে থাকতে হবে, নলেজটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বই থেকে যদি হয়, আমরা বই উল্টিয়ে মাইন্ড অধ্যায়ে যাব, গিয়ে আমি যে মাইন্ড অধ্যায়ে আছি এখন, এখান থেকে আমি কনফিউশন এই রুব্রিকটাকে বের করার চেষ্টা করব। রুব্রিক কোনটা? এই যে এটা, মিস্টেক মেকিং রাইটিং ইন, লেখার সময় মিস্টেক করে ফেলা, এই ব্যাপারটা, এই জিনিসটাকে আমরা বের করব। এখানে তাহলে মিস্টেক লিখতে হবে, বই থেকে বের করতে হলে এম এর ঘরে যাইতে হবে, আর আমি সার্চ দিয়ে অতি সহজেই কম্পিউটারের কারণে
বের করতে পারতেছি যে মিস্টেক মেকিং পেয়ে গেছি। রাইটিং, হ্যাঁ রাইটিংও পাইছি, আমি চাইলে রিডিংও পাইতে পারি। দেখছেন, রিডিংও পেয়ে গেছি। আচ্ছা, আমি রাইটিং দিয়ে, রাইটিংটা খুব সমৃদ্ধ, এই জন্য আমি রাইটিংটা আপনাদেরকে একটা জিনিস দেখাই। রাইটিং ইন, লেখার সময় সে মিস্টেক করে ফেলে। যখন সে খুব তাড়াতাড়ি লেখে তখন সে মিস্টেক করে ফেলে, অর্থাৎ কি মিস্টেক করে, হয়তো একটা শব্দই লেখে নেই। আচ্ছা, ওল্ড পিপল, বৃদ্ধ মানুষের মিস্টেক হয়ে যায়। ভার্টিগো ইন, সব পড়বো না। লেটার্স, লেটার্স মানে কি, একটা লেটার সে মিস্টেক করে ফেলে। এটা কিভাবে হতে পারে আমি একটু আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, কনফাউন্ডিং মানে তার লেখাটা গুলিয়ে ফেলে, অর্থাৎ লেটারটা গুলিয়ে ফেলে, আগেটা আগে দিবে না পরে দিবে। হ্যাঁ, অ্যাডিং, অ্যাডিং মানে হলো লেখার সাথে, অর্থাৎ শব্দের সাথে শব্দ জুড়ে দেওয়ার ব্যাপারে সে মিস্টেক করে ফেলে। লেটার এন্ড নাম্বার, কোনো একটা অক্ষর অথবা নাম্বার সে গুলিয়ে ফেলে। অমিটিং, অমিটিং মানে হলো মিস্টেক, লেটার এন্ড নাম্বার মিস্টেক, মানে ভুল করে ফেলে আর কি, এটা হলো ভুল করা। আচ্ছা, এখানে ভুল করা বলতে আমরা কি বলতে পারি, মিস্টেক মেকিং লেটার এন্ড নাম্বার। তো লেখার সময় নাম্বার অথবা এখানে কিন্তু দুইটা আছে, অমিটিং। অমিটিং মানে হলো একটা শব্দের মধ্যে একটা লেটার সে লেখেই নাই। আর আরেকটা কি, এই লেটার অথবা নাম্বার কি হয়, আপনি তাকে একটা মোবাইল নাম্বার লিখতে দিচ্ছেন, 10টা সংখ্যা 11টা সংখ্যা সে লিখবে, এর মধ্যে সে একটা সংখ্যা যদি না লিখে তাহলে এটা অমিটিং, অর্থাৎ 10টা লিখে আপনাকে দিয়ে দিচ্ছে, একটা সে লেখেই নাই। আর যদি লেটার এন্ড নাম্বার মিস্টেক করে ফেলে, মিস্টেক কিরকম, 8 লিখতে গিয়ে সে লিখছে 4, এটা হলো লেটার নাম্বার কি করে, সে মিস্টেক করে ফেলে। তারপরে তাকে মোবাইল নাম্বার 6 এর জায়গায় সে 9 লিখে ফেলছে, মিস্টেক মেকিং। তারপর মোবাইল নাম্বার সে 6 লিখতে গিয়ে 6 এর জায়গায় 5 লিখে ফেলছে, মিস্টেক মেকিং, ভুল করে ফেলছে, এটা হলো মিস্টেক করে ফেলছে। আর অমিটিং মানে কি, মাঝখান দিয়ে একটা সংখ্যাই লেখে নেই, সব ঠিক আছে, মাঝখানে 5 সে লেখে নেই, এটা অমিটিং। এই যে ভিতরে গিয়ে আমি যেখানে আপনাদেরকে সাজেশন যেটা দিয়েছি ইসের মধ্যে, সাজেশনটা হলো আপনি এখানে যাবেন, গিয়ে আরো পড়া আছে, যখন যেটা দরকার সেটা আরো পড়া আছে। ও আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না, লিখেছেন না? হ্যাঁ, সম্ভবত এই স্ক্রিনটা, এটাও একটা মিস্টেক মেকিং। এই যে এখানে যে বিষয়টা দেখাইলাম যে কনফাউন্ডিং মানে গুলিয়ে ফেলে, গুলিয়ে ফেলে কিরকম, এই 3টা জিনিস আলোচনা করি। আচ্ছা, আবার আইসা দেখাই। ধরুন আমরা মাইন্ড অধ্যায় থেকে এই রুব্রিকটা বের করব যে মিস্টেক মেকিং রাইটিং, কোন একটা মানুষ লিখতে গিয়ে ভুল করে ফেলে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে খুঁজবো, প্রথমে মাইন্ড অধ্যায়ে যাব। মাইন্ড অধ্যায়ে কিভাবে যাব, বই থেকে বের করতে হলে বইয়ের তো একটা অধ্যায় আছে, মাইন্ড অধ্যায়ে ঢুকবো, ঢুকে ডিকশনারির মতো খুঁজবো মিস্টেক মেকিং। আর কম্পিউটার হলে এইভাবে মিস্টেক খুঁজবো। হ্যাঁ, এই যে এইভাবে কয়েকটা শব্দ, কয়েকটা অক্ষর লিখলেই আমরা কিন্তু পেয়ে যাব মিস্টেক মেকিং। তারপরে আমরা রাইটিং লিখবো, WRI লিখলেই দেখবেন যে রাইটিং ইন চলে আসছে। তারপর লেটার মিস্টেক হয়ে যায়। এই লেটার মিস্টেকের ভিতরে গিয়ে আমি এখানে 3টা বিষয় আপনাদের নিকটে একটু ব্যাখ্যা করে শেষ করব।
কনফাউন্ডিং, কনফাউন্ডিং গুলিয়ে ফেলে। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে যদি আপনাদেরকে বুঝাই, ধরুন কোনো একজন পার্সনকে একটা মোবাইল নাম্বার লিখতে দিলেন। মোবাইল নাম্বার লিখতে গিয়ে যেমন আমার মোবাইল নাম্বারটাই বলি, 01978789494। তো আমি 01978 লিখলাম, আবার 78 এর জায়গায় 8 আগে লিখলাম, 7 পরে লিখলাম। এটা কি হয়েছে? তারপর বাকি অংশ ঠিক লিখলাম। এটাকে বলা হয় কনফাউন্ডিং, গুলিয়ে ফেলা। হ্যাঁ, অর্থাৎ আগেরটা পিছে, পিছেরটা আগে গুলিয়ে ফেলছি। এটা হলো কনফাউন্ডিং। এই রুব্রিকটা ইউজ করবো এবং এই জন্য 12টা ওষুধ আছে। শুধু এইখানে এই ওষুধগুলো দিব তা না, অন্য সিমটম গুলো এর সাথে জোড়া দিতে হবে। আর লেটারের নাম্বার কি করে মিস্টেক করে ফেলে। লেটারের নাম্বার মিস্টেক কিভাবে করে? হ্যাঁ, যেমন ধরুন ওই যে আমি মোবাইল নাম্বারটা দিলাম কিরকম, 01978789494। 01978 লেখছে, লেখা আবার 7 না লেখা 8 লেখা, না সরি, 01978789494। তো 01978 লিখছে, তারপরে আবার 7 না লেখা সে 8 লিখা আরেকটা 8 লিখছে, 88 লিখছে। অর্থাৎ মাঝখানে একটা ভুল করে ফেলছে। ভুলটা অর্থাৎ এই নাম্বারের অংশ না, অন্য জায়গা থেকে একটা নিয়ে আসছে। এটাকে মিস্টেক মেকিং লেটারের নাম্বার বলা হয়। আর অমিটিং কি? অমিটিং মানে হলো 01978789494, 01978 এই 7টা সে লেখেই নেই, 8 লিখলো তারপর 9494 লিখলো। এটা অমিট করে ফেলছে, মানে সে এটাকে মানে এইটা 10টা সংখ্যা লিখছে। হ্যাঁ, এটা হলো অমিটিং। আচ্ছা, মিস্টেক মেকিং ফাইনাল লেটার, ফাইনাল লেটারটা সে লিখতেই পারে না, বা ফাইনাল লেটারটা সে লিখে না। মানে এমন হইতে পারে যেমন আশরাফুল আলম, আলম লিখতে গিয়া আলো লেখছে, মট আর লেখে নাই। আশরাফুল লিখতে গিয়ে আশরাফ লেখছে, আশরাফুল লেখছে, লটা লেখে নাই। এটা হলো কি, ফাইনাল লেটারটা সে লেখে নাই, এটা মিস্টেক করে ফেলে। হ্যাঁ, তাহলে এই যে হোমিওপ্যাথি কত সূক্ষ্ম জায়গা, এইভাবে যদি আপনি আমি পড়তে পারি তাহলে অবশ্যই হোমিওপ্যাথির সেরা ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার আমরা হতে পারবো। হ্যাঁ, আর যদি এভাবে বিশ্লেষণ করে করে না পড়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। আমাদের এই ক্লাসগুলো আমরা ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশনে আমরা কিন্তু প্রতিদিন আমাদের মানে অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের সিলেবাসের যত পড়া আছে আমরা সেখানে পড়ায় দেই। মাঝে মধ্যে আপনাদের কাছে আমরা এই বিষয়টা নিয়ে লাইভে আসবো, লাইভে ক্লাস করাবো, যেন আপনারা জানতে পারেন যে লাইভে ক্লাস না করালে তো আপনারা জানতে পারবেন না। তো জানানোর জন্যই আমরা এই ক্লাসগুলো এক এক সময় এক একটা ক্লাস লাইভে করাবো, যেন ক্লাসের মর্যাদাগুলো আপনারা বুঝতে পারেন যে সেখানে কি ক্লাস হয়। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সাধারণত আপনারা আপনাদের কলেজে, সব কলেজে পাবেন না, দু একটা কলেজে অবশ্যই পাবেন, সব কলেজে এত হাই থটের ক্লাস আপনারা পাবেন না। এবং আমাদের প্রত্যেক টিচার বাংলাদেশের সেরা সেরা টিচারদের মধ্যে একজন, অর্থাৎ ভালো যারা পড়ায় তাদের মধ্যে একজন। আপনারা যাদের সুযোগ আছে অবশ্যই ভর্তি হয়ে যাবেন, এবং সিলেবাসের সমস্ত পড়া আমরা পড়িয়ে দেব ইনশাল্লাহ। এবং আপনারা দক্ষ ডাক্তার হিসেবে বা ডাক্তার হিসেবে দক্ষ হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।